শুরু হতে যাচ্ছে দি ডক্টর, দি অ্যাডভোকেট, দি ডেভিল সিরিজের আজকের পর্ব ডেমিয়েন বোগা। মায়ায় প্রচারিত হওয়া এই সিরিজের পূর্বের পর্বগুলো যদি না শুনে থাকেন তবে এখনই শুনে নিন। এখন শুরু হচ্ছে ডেমিয়েন বোগা। সাল, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, এক উপজাতীয় দ্বীপ এলাকা। অ্যামাজনের গহীন অরণ্যে একজন শিকারী হেঁটে বেড়াচ্ছেন। সেই শিকারীর একটাই লক্ষ্য, এই বনের সবচেয়ে বিষধর সাপটাকে শিকার করা। সে শিকারী ওত পেতে বসে আছেন। অ্যামাজনে খরস্রোতা ছোট ছোট নদী ভরপুর, এবং বন জঙ্গলের ভেতরে খালগুলো যেন মনে হবে এক একটা খরস্রোতা নদী। এরকমই একটা খালের পাশে দাঁড়িয়ে অপেক্ষায় আছেন সেই শিকারী এক বিষধর সাপ ধরার জন্য। কিছু সময় পর খপ করে একটা শব্দ হয় পানির ভেতরে, এবং সেই শিকারী তার হাত দিয়ে পানির ভেতর থেকে তুলে নিয়ে আসে একটা বিষাক্ত সাপ। সেই সাপটা শূন্যে তখন নড়াচড়া করছে, নিজেকে বাঁকিয়ে নেবার চেষ্টা করছে, কিন্তু সে কোনো কিছু ধরতে পারছে না। এবং একটা শব্দ হলো, হাড় ভেঙে টুকরো টুকরো হওয়ার শব্দ। সেই বিষধর সাপটার মাথাটা টেনে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে সে শিকারী, এবং শিকারী সেই বিষধর সাপটার মাথাটাকে নিজের কাছে সংরক্ষণ করে রাখে। তার উদ্দেশ্য ছিল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের এক উপজাতীয় এলাকার সেই জায়গার উপজাতীয় নেতাকে হত্যা করার। কিন্তু সে কিভাবে হত্যা করবে তা সে অবশ্য ভেবে রেখেছে। এমন এক অদ্ভুত উপায় যা হয়তো আজ পর্যন্ত দুনিয়াতে কোনো শিকারী বা কোনো আততায়ী অবলম্বন করেনি। এই কেটে যাওয়া সাপটার মাথাটাকে এই শিকারী এক বিশেষ গুণে তখন পর্যন্ত জীবিত রেখেছিল। অ্যামাজনের সেই বন থেকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যেতে সে শিকারীর সর্বোচ্চ সময় লাগবে ৮ ঘন্টা। সে শিকারী ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এসে পৌঁছায়, এবং যেই উপজাতীয় নেতাকে সে হত্যা করার উদ্দেশ্যে এই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এসেছে, তার বাসভবন থেকে কিছুটা দূরে পথের মধ্যে চারপাশে থাকা অজস্র উঁচু উঁচু গাছপালার উপরে সে অবস্থান নেয়। মানুষ যেভাবে বড়শি দিয়ে মাছ শিকার করে, সেইভাবে এই আততায়ী বা শিকারী, সে যেই হোক, এমন একটা বড়শি তৈরি করতে থাকে। অবশ্য তার মূল শিকার মানে সেই উপজাতীয় নেতা এখনো এসে পৌঁছাননি। আর কিছুক্ষণের মধ্যেই সে ব্যক্তি ঠিক যে গাছের উপরে এই শিকারী অবস্থান করছে, সেই গাছের নিচ দিয়ে সে তার বাসভবনের দিকে যাবে, এবং শিকারী দূর থেকে তার শিকারকে এখনো দেখতে পাচ্ছে স্পষ্টভাবেই। শিকারী তার বড়শিতে টোপের জায়গায় সেই সাপের বিচ্ছিন্ন মাথাটাকে লাগিয়ে দিল। আমরা কি জানি, বিষাক্ত সাপ যদি সে জীবিত থাকে, তার মাথা যদি বিচ্ছিন্ন হয়, তবুও সে মরণ কামড় দেয় এবং তার সমস্ত বিষ সে উগরে দেয়। একজন মানুষ কখন মারা যাবে বিষাক্ত হয়ে সেই বিষ দ্বারা
তা নির্ভর করে যে সেই সাপ বা সেই জন্তুটা কোথায় কামড় দিয়েছে তাকে। পায়ে কামড় দিলে কিছু সময় বেশি পাবে, হাতে কামড় দিলে কিছু সময় কম পাবে, পেটে কামড় দিলে সময় কমে আসবে, এবং ঘাড়ে অথবা মুখমণ্ডলের আশপাশে কামড় দিলে সময় একদমই কম। সে শিকারী সেই বিশেষভাবে তখনও জীবিত রাখা সেই সাপের মাথাটিকে ওই বড়শির টোপের জায়গায় বেঁধে ফেলে এবং গাছের উঁচু মগ ডালে বসে মাছ শিকার করার মতো সে বড়শি ধরে সে টোপে রাখা সাপের মাথাটা নিচের দিকে ধরে রাখে। রাত তখন। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের এই চাঁদের যে আলো এত সুন্দর, সেই চাঁদের আলোতে এই আততায়ী গাছের উপর বসে অপেক্ষা করছে তার শিকারের জন্য। তার শিকার ধীরে ধীরে এগিয়ে আসছে। এখন আরেকটু সে এবার একটু মুচকি হাসল। আস্তে করে তার বড়শির রশিটা নিচের দিকে নামতে লাগলো। কোন এক অদৃশ্য ক্ষমতা বলে ওদিকে সাপটার কাটা মাথা শুধু অপেক্ষা করছে কোনো পরশের। পরশ পাওয়া মাত্রই সে তার মরণ কামড়টা দিয়ে দেবে। সে ব্যক্তি এগিয়ে আসছে, সেই উপজাতীয় নেতা। আর ওদিকে গাছের উঁচু মগ ডালে বসে থাকা শিকারীর হাতে থাকা বড়শি বেয়ে নিচে নেমে আসছে একটা টোপ, সাপের মাথার টোপ। সেই উপজাতীয় নেতা কাছাকাছি আসা মাত্রই ওই আলো আধারের মধ্যে ওই কাটা মাথার সাপটার স্পর্শ হয় সেই ব্যক্তির কাঁধের উপরে, এবং কাঁধে স্পর্শ লাগার সাথে সাথে সেই সাপ তার মরণ কামড় দিয়ে বসে। সে উপজাতীয় নেতা বুঝে উঠতে পারেনি, ধরে নিয়েছিল হয়তো মৌমাছি দ্বারা সে আক্রান্ত হয়েছে। যখন সে হাত দিয়ে তার কামড় দেওয়ার জায়গা স্পর্শ করে, তখন সে অনুভব করতে পারে যে এইখানে যে জিনিসটা তার ঘাড়ের পাশে কামড় দিয়ে বসে আছে সেটা তার হাতের মুঠোর মধ্যে চলে আসছে, এবং কেমন যেন অদ্ভুত। আলো আধারের মধ্যে স্পষ্ট অনেক সময় দেখতে পারে না, সেই জন্য সে তীব্র ব্যথা নিয়েও সে ব্যক্তি যখন চাঁদের আলোর একটা উৎসের কাছে গেল দেখার জন্য যে তার কাঁধে কি এমন কোন জিনিস গাছের উপর থেকে তার কাঁধে এসে পড়লো, কামড় দেওয়া ধরে রেখেছে এখন তাকে, কি জিনিসটা। ওই আলোর উৎসের কাছে যাওয়ার পর সে উপজাতীয় নেতা দেখতে পায় তার কাঁধে একটা কাটা মাথা, সাপের একটা কাটা মাথা যে কামড় দিয়ে ধরে আছে, এবং তার ভয়ঙ্কর চোখগুলো দেখা যাচ্ছে। তখন সে উপজাতীয় নেতা চিৎকার দিতে শুরু করে, তার হাত দিয়ে সে ধাক্কা মারতে শুরু করে, কিন্তু সেই সাপ তার মরণ কামড় দিয়ে সেইখানে আটকে গেছে একেবারে। ওদিকে বিষ ঘাড়ের কাছে কামড় দেওয়ার কারণে রক্তে খুব দ্রুত মিশতে শুরু করে। ওদিকে লোকটা ছটফট করছে, আশপাশ থেকে লোকজন চলে এসেছে, কেউ সম্ভবত সেই সুযোগে সেই মাথাটাকে টেনে সরিয়ে ফেলেছে, কিন্তু সে বিষ রক্তে মিশে টকবক করতে শুরু করেছে, এবং স্বাভাবিকভাবেই রক্তনালী হয়ে সে বিষ তার হৃৎপিণ্ডে যেয়ে পৌঁছায়, এবং সেই উপজাতীয় নেতা সেই কামড় দেওয়ার প্রায় মিনিট খানেক পরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ওদিকে গাছের সবচেয়ে উঁচু জায়গায়, যে জায়গায় হয়তো কোনো পোকামাকড় যে বসতে পারবে, হয়তো কোনো পাখি দাঁড়াতে পারবে, সেইখানে দাঁড়িয়ে সেই শিকারী সেই মৃত ব্যক্তির দিকে তাকিয়ে একটু
হাসি দিল। মনে মনে সে বলছিল, আমাকে এই সমস্ত ছোট ছোট কাজ আর কতদিন দেবে ওরা? আমার তো প্রয়োজন এর চেয়ে বড় শিকার। উত্তর প্রশান্ত মহাসাগরের গভীরতম এলাকায় আরো একটি গিরিখাত রয়েছে এবং সেই গিরিখাতের ভেতর দিয়ে একটি সুড়ঙ্গ গভীরতম পর্বতমালার তলদেশে যেয়ে মুখ খুলেছে এবং সেই তলদেশের সন্নিকটে পর্বতমালার গোড়াতেই একটি সুবিশাল গুহা কাটা এবং সে গুহায় অবস্থান করছে ইস্টার্ন হাই কমান্ডার একজন কমান্ডার, সাতমাথার অজগর। ডক্টর আরাফাতকে হত্যার উদ্দেশ্যে এবং ইলা আহমেদকে হত্যার উদ্দেশ্যে এই সব কিছু শুরু যে করেছে সে হচ্ছে সাতমাথার অজগর। সেই দিন সে তার শূন্যে ভাসমান চেয়ারে বসে থাকা অবস্থায় একজন শিকারীকে তলব করেছিল। সেই শিকারী আর কেউ নয় যে একটি সাপের কাটা মাথা দিয়ে একজন উপজাতীয় নেতাকে খুন করেছিল। সেই শিকারী এসে সেই জায়গায় তার সামনে উপস্থিত হয়। সাতমাথার অজগর তার দিকে শূন্যে ভাসমান অবস্থায় ঘুরে তাকায়। তাকানোর পর সাতমাথার অজগর তাকে উদ্দেশ্য করে বলে, ডেমিয়েন বোগা, অনেক শুনেছি আমি তোমার নামে। আজ আমি কেন তোমাকে ডেকে এনেছি জানো? অবশ্যই তুমি জানো। এখন প্রশ্ন হচ্ছে, ডেমিয়েন বোগা কি কমান্ডারের কথা শুনবে, নাকি ডেমিয়েন বোগাকে এই জায়গায় তলদেশের বাইরে নিয়ে সাগরের ছোট ছোট মাছকে খাইয়ে দেওয়া হবে? ডেমিয়েন বোগা তার কথার উত্তর দিল, কমান্ডার যা চায় সে তাই করবে। তখন সাতমাথার অজগর বলল, তাহলে ডেমিয়েন বোগা, আমাকে তুমি দুজনের মাথায় এনে দাও। প্রথম জন ডক্টর আরাফাত। এখন সে ডক্টর, কিন্তু সে রুয়ান্ডায় আমাদের অনেক ক্ষতি করেছিল। আর ইলা আহমেদ, আমি চাই তাকে অনেক বেশি কষ্ট দিয়ে হত্যা করতে। অবশ্য সেই কারণ ইতিমধ্যে তুমি বুঝতে পেরেছ ডেমিয়েন, সে একজন গিফটেড চাইল্ড। গিফটেড চাইল্ডদের এই দুনিয়া থাকার কোনো অধিকার নেই। এরপর আরো কিছু কাজ তোমার জন্য রয়েছে। কিন্তু ডেমিয়েন বোগা, ভুলে যেও না আমি কে। যদি তুমি তোমার কাজে সফল না হও, বলেছি তো তোমাকে এই সমুদ্রের তলদেশে থাকা মাছদের খাইয়ে দেব। এবং সেই সাথে তোমাকে এটাও বলতে চাই, তোমার বাবা তোমার অপেক্ষায় রয়েছেন। সে এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় আমাদেরকে বাধা দিয়ে যাচ্ছে। সব সময় কিন্তু তা সহ্য করা হবে না। মাঝে মাঝে তো পালিয়ে বেড়াচ্ছে। এখন পুত্র কি তার পিতার সামনে যাওয়ার পরে পিতার মোহে পড়ে যাবে না তো? সাতমাথার অজগরের এই কথার উত্তরে শিকারী ডেমিয়েন বোগা উত্তর দিল, না, আমি যে কাজ করার সংকল্প করি কমান্ডার, আমি কিন্তু সেই কাজ সমাধান করি। আমার ট্র্যাক রেকর্ড কিন্তু একদম পরিষ্কার কমান্ডার। আপনি আমাকে বলেছেন
আপনি দুজনের মৃত্যু চান, তাই হবে। সাত মাথার অজগর ডেমিয়েন বোগাকে বলল, ভালো, যদি সফল হও তাহলে তোমাকে আমরা কুর্দির জেনারেলের কাছে পাঠিয়ে দেব। তোমার জন্য অনেক বেশি খেলাধুলা করার সরঞ্জাম সেখানে থাকবে। যাও, যে এখনই ওদেরকে খুন করে আমার কাছে ওদের মাথা নিয়ে আসো। সাত মাথার অজগরের আস্তানা থেকে বের হয়ে সারফেস অর্থাৎ সমুদ্রের উপরে উঠে এসে শিকারী কিছু সময়ের জন্য ধাতস্থ হয়ে বসল। ডেমিয়েন বোগা, সে আর কেউ নয়, দিগন্ত তারার সন্তান। দিগন্ত তারা, তার ভাই ওজনিয়াক এবং আর যতজনই রয়েছে এই ব্লাড লাইনে, তারা সবাই জন্মের শুরু থেকেই হাই কমান্ডের গোলামি করে আসছে। কেউ জেনারেল, কেউ আর্মি, কেউ ব্যাটালিয়নের কোনো রকমের যে কোনো জায়গায় যে কোনো ধরনের অপারেশন করার সক্ষমতা রাখে, কেউ শিকারী, কেউ আততায়ী। তারা এক একজন এক এক রকম। তাদের সবারই কাজ হাই কমান্ড যা বলে তা ফলো করা, এবং হাই কমান্ডের কাজ একটাই, জায়গায় জায়গায় অরাজকতার মধ্যে ঢুকে সে অরাজকতাকে আরো বেশি উশৃঙ্খল করে দেওয়া, যতক্ষণ পর্যন্ত ফেরেশতারা এসে সেই জায়গাগুলোকে সিকিউর না করছে। ফেরেশতারা আসবে, তারা সেই জায়গা থেকে পালাবে এবং পালিয়ে তাদের আস্তানায় এসে আবারও তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করবে। ফেরেশতারা ডিপ্লয়েড হয়, তারা আসে, তারা কখনো একসঙ্গে নামে কয়েক লক্ষ লোকের রূহ কবজ করার জন্য, আবার কখনো একসঙ্গে তারা নিচে নেমে আসে প্রলয়ের জন্য, কখনো তারা একসঙ্গে নিচে নেমে আসে পুরো এক জাতিকে উদ্ধার করার জন্য। আর সেই সময় এই হাই কমান্ডের লোকেরা সারফেস থেকে পানির নিচে যে লুকিয়ে পড়ে, কার সারফেসে তারা ফেরেশতাদের ডানা ঝাপটানির সামনে টিকে থাকতে পারবে না, তারা ছাই হয়ে যাবে। এই জন্যই তারা কেউ আজানের সময় বেশিক্ষণ থাকতে পারে না, কারণ ফেরেশতারা চারপাশে অবস্থান নেয়। শিকারী ডেমিয়েন বোগা ভাবছিল এই কাজ সে কেন করবে এখন? যত কিছুই হোক না কেন, আমি তো স্বাধীন, তাহলে আমি কেন গোলামি করব? আমাকে কেন এখন যে দুজন মানুষকে খুন করে এনে কমান্ডারকে দেখাতে হবে, যেখানে অবশ্য কিছুদিন আগেই আমাকে হাই কমান্ড থেকে জানানো হয়েছিল যে কমান্ডার এমন কোনো প্রস্তাব দিতে পারে। যদি এমন কোনো প্রস্তাব দেয় তাহলে সে প্রস্তাব ডিঙিয়ে দিতে হবে। কিন্তু সাত মাথার অজগরের সামনে থাকা অবস্থায় আমি তো কোনো মতেই তা ডিঙাতে পারবো না। এখন যখন মেনে এসেছি, কিছু তো একটা করতেই হবে। এবং এই ডেমিয়েন বোগাই আরো বেশ কয়েকজন আততায়ীকে ঠিক করে, কিন্তু কোনো কারণে সে সফল হয়নি। এবং ততদিনে ডেমিয়েন বোগাকে ধরার জন্য সাত মাথার অজগর আরো বেশ কয়েকজন আততায়ীকে পাঠিয়ে দেয়, কারণ ডেমিয়েন বোগা না ডক্টর আরাফাতকে মেরেছে না ইলা আহমেদকে। এই জন্য বাবার মতোই ডেমিয়েন বোগা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। কিন্তু পালিয়ে বেড়ালে কি হবে? ডেমিয়েন বোগার তখন নজর পড়ে আরিফ মোহাম্মদ খানের উপরে, কেননা ডেমিয়েন বোগা স্পষ্ট বুঝতে পারছিল হাইকমান্ডের এমন কোনো প্ল্যানিং আছে যে প্ল্যানিংটা এখন পর্যন্ত স্পষ্ট নয়। কারণ হাইকমান্ড চায়
ইলা আহমেদ এবং ডক্টর আরাফাত বেঁচে থাকুক, কিন্তু দেমিয়েন বোগা দেখতে পাচ্ছিল আরিফ মোহাম্মদ খান কোনো না কোনো ভাবে এদের জীবনে এন্ট্রি নেবে। এই জন্য দেমিয়েন বোগা নিজের রাস্তা সাফ করার জন্য অন্য সমস্ত আততায়ীদেরকে হত্যা করে, এবং প্রত্যেকটা আততায়ী হত্যার শিকার হয় তখনই যখন তারা দিগন্ত তারার হাতে মার খেয়ে পালায়। যতজন এই পর্যন্ত দিগন্ত তারার হাতে মার খেয়ে পালিয়েছে তারা প্রত্যেকেই এরপরে দেমিয়েন বোগার হাতে খুন হয়। কিন্তু একজন যে পালিয়ে গিয়েছিল, যে বেইজুদের কাছে গিয়েছিল পরে, সে এখন পুরো দুনিয়াতে যে কোনো এমন এক জায়গায় লুকিয়ে আছে যে জায়গা দেমিয়েন বোগার পক্ষে খুঁজে বের করা সম্ভব নয়। এখন দেমিয়েন বোগার চিন্তা ভাবনা হচ্ছে একটাই, 7 মাথার অজগরকে কিভাবে টেক্কা দেওয়া যায়। অবশ্য তাকে এই মুহূর্তে একজনই বাঁচাতে পারবে, তা হচ্ছে হাইকমান্ড। যে হাইকমান্ডের কাছে যে সে যদি আশ্রয় প্রার্থনা করে, হাইকমান্ড তো অবশ্যই চাচ্ছে কমান্ডারকে এলিমিনেট করা যে কোনো একটা উপায়। হয়তো হাইকমান্ড অন্য কোনো উপায় বাতলে দিতে পারে। এখন হিসাব তো একটাই, যে কমান্ডারকে খুন করবে সেই তো কমান্ডারের জায়গা নেবে। এখন যদি দেমিয়েন বোগা কমান্ডারকে খুন করতে পারে, তাহলে সে দেমিয়েন বোগা হয়ে যাবে কমান্ডার, হাই কমান্ডের একজন অন্যতম নেতা। এই সুযোগ সে কিভাবে ছেড়ে দেয়? এই তো বেশ কিছুক্ষণ আগে এসে একদম কাছাকাছি ছিল 7 মাথার অজগরের কাছে, কিন্তু এর পরের বার যদি আরেকবার সে সুযোগ পায় তাহলে সে অবশ্যই তাকে খুন করবে। কিন্তু এখন একটা খেলা খেলতে হবে, আততায়ীদের খেলা। দেখাতে হবে যে ইলা আহমেদকে এবং ডক্টর আরাফাতকে সে খুন করার চেষ্টা করছে, কিন্তু তার বাবার কারণে সে খুন করতে পারবে না। দেখাতে হবে তাকে। 7 মাথার অজগর কিন্তু শুধুমাত্র একজনকে দায়িত্ব দেয়নি, সে অসংখ্য আততায়ীকে দায়িত্ব দিয়েছিল। 7 মাথার অজগরের কথার কোনো হেরফের হয় না, সে সবাইকেই দায়িত্ব দেয়, সবাইকেই সে কাজ দেয়, এবং সবার কাছেই কোনো না কোনোভাবে মৃত্যু এসে হাজির হয়। যদি কোনো আততায়ীকে দায়িত্ব দেয়, অমুক ব্যক্তিকে খুন করো, সে ব্যক্তিকে খুন করা হয়, এবং সেই আততায়ী এসে জানিয়ে দেয় যে সেই ব্যক্তিকে খুন করেছে। তাহলে কি হলো? মৃত্যু তো ঘটল। কিন্তু যদি আততায়ী ব্যর্থ হয় সে ব্যক্তিকে খুন করতে, সেই আততায়ী যখন তার কাছে যেয়ে বলবে যে আমি ব্যর্থ হয়েছি, তখনও আততায়ী মরবে, তখনও মৃত্যু। 7 মাথার অজগরের খেলাটা এরকমই। সে যাকে দায়িত্ব দিবে হয় সে মরবে, নয়তো যাকে খুন করার জন্য দায়িত্ব দিচ্ছে সেই ব্যক্তি মরবে। কেউ না কেউ তো মরবে। সেই দিন অন্য সমস্ত আততায়ীদের মতো যে আততায়ী ইলা আহমেদের উপরে তার প্রভাব রেখেছিল, সেই আততায়ী ইলা আহমেদকে নিয়ে সেই ক্লাবে যে পৌঁছায় এবং আরিফ মোহাম্মদ খানের হাতে ইলা আহমেদকে খুন করে এবং আরিফ মোহাম্মদ খানের সাথে জুড়ে যায়। আরিফ মোহাম্মদ খানের সাথে জুড়ে যাওয়ার পরে সেইখানে উপস্থিত আরো একজন আততায়ীর কাজ ছিল প্রশান্ত মহাসাগরের সে গভীরতম অংশে যে 7 মাথার অজগরকে জানানো যে তারা ইলা আহমেদকে খুন করে ফেলেছে। এখন তাদের জন্য বাকি হচ্ছে ডক্টর আরাফাত। কিন্তু সেই আততায়ী যে 7 মাথার অজগরের কাছে যে পৌঁছাতে পারেনি, সে আততায়ী যে 7 মাথা অজগরের কাছে যে খবর দেওয়ার কথা ছিল, তাকে পথেই দেমিয়েন বোগা মেরে ফেলায়। কিন্তু এদিকে দিগন্তের তারা
খুঁজে বেড়াচ্ছিল ইলা আহমেদকে, কিন্তু আমরা জানি ইলা আহমেদ মারা গেছেন এবং সে আততায়ী এখন আরিফ মোহাম্মদ খানের সাথে। এবং এখন সেই মুহূর্ত, এটা সেই মুহূর্ত যে মুহূর্তে দিগন্তের তারা আরিফ মোহাম্মদ খানের উপরে হামলা করেছিল তার সমস্ত আক্রোশ নিয়ে, কারণ আরিফ মোহাম্মদ খানের ভেতরে সেই আততায়ীর অবস্থান। ওদিকে ডক্টর আরাফাত ঘুম ভেঙে যাওয়ার কারণে রাস্তায় বেরিয়েছিলেন। সেই ডক্টর আরাফাতকে ঠিক সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য আর অন্য কেউ দায়ী নয়, ডেমিয়েন বোগা নিজেই ডক্টর আরাফাতকে ইনফ্লুয়েন্স করতে থাকে কোন পথ দিয়ে সে যাবে। এবং ডেমিয়েন বোগা এটাই চাচ্ছিল আততায়ীকে যাতে এখন খুন না করে তার বাবা। আবার সে এটাও চাচ্ছিল না তার বাবা জানুক যে ডেমিয়েন বোগা এখানে অবস্থান করছেন। তার ইনফ্লুয়েন্সে ডক্টর আরাফাত সেই রাস্তা দিয়ে এগোতে থাকে যে রাস্তায় আরিফ মোহাম্মদ খানের উপরে থাকা আততায়ীর উপরে দিগন্ত তার হামলা করে এবং তার শরীরে বেশ কিছু অংশ থেতলে যায়, কারণ আক্রোশে সেই সময় দিগন্তের তারা ভয়াবহ রূপ ধারণ করেছেন। কিন্তু যখনই ডক্টর আরাফাত সেখানে উপস্থিত হলেন, তার সামনেই যখন তুমড়ে মুচড়ে পড়ল আরিফ মোহাম্মদ খান, তখন দিগন্ত তারার পক্ষে আর সম্ভব ছিল না সেইখানে তাকে শূন্যে তুলে আছাড় মারা। আরিফ মোহাম্মদ খানকে প্রায় থেতলানো অবস্থায়, বেশ কয়েকটা জায়গা থেতলানো অবস্থায় রাস্তায় আহত অবস্থায় খুঁজে পান ডক্টর আরাফাত। আশপাশে কিন্তু অ্যাম্বুলেন্স ছিল না, কোনো গাড়িও ছিল না, তবুও অনেক কষ্টে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ভোর নাগাদ আরিফ মোহাম্মদ খানের পরিচয় এবং সমস্ত ব্যাপারে অবগত হলেন ডক্টর আরাফাত। কোন সমস্ত ব্যাপার? আরিফ মোহাম্মদ খান পজেসড, এই ব্যাপার? না, এই ব্যাপার নয়। ডক্টর আরাফাত জানতে পারলেন আরিফ মোহাম্মদ খান কে, তিনি কি করছেন এবং তিনি কিভাবে মিসিং হয়েছেন। তার মিসিং হওয়ার ধরনটা ছিল দরজার জানালাগুলো সব ভেঙে চুরমার হয়ে গিয়েছিল এবং একটি জানালা দিয়ে তিনি বাইরে বেরিয়ে এসেছিলেন কয়েকতলা উপরে ভবন থেকে। এই কথাগুলো শোনার পরে ডক্টর আরাফাত ধরে নিয়েছিলেন যে তিনিও মানসিক ব্যাধিতে আক্রান্ত। সিজোফ্রেনিয়াতে কোনো কোনো সময় রোগীদের এমন অবস্থা হয় যে তারা নিজেদেরকে জানোয়ারের সাথে রিলেট করতে শুরু করে। কেউ যদি মনে করে যে আমি বাদুড়, তাহলে সে নিজেকে বাদুড়ের সাথে রিলেট করতে শুরু করে। সে বাদুড়ের মতো নড়াচড়া করতে শুরু করে, সে বাদুড়ের মতো কামড় দিতে চেষ্টা করে। কেউ যদি মনে করে যে আমি কুকুর, তাহলে সে কুকুরের মতো আচরণ করতে শুরু করে। তখন তার সেন্সও সেভাবেই কাজ করে। ডক্টর আরাফাত মনে করে নিলেন যেটা স্বাভাবিক একটা সিজোফ্রেনিয়া। এই ধরনের লোকগুলো প্রচন্ড চাপের মধ্যে থাকে। সেদিন ডক্টর আরাফাত তা বাড়ি ফিরলেন সকালবেলা, আর সব সময়ের মতো তিনি তার অফিসে গেলেন, খবরের কাগজ পড়লেন। ডিএডি কমিশন বেশ কয়েকজনকে অভিযুক্ত করেছে, সেই লেখাগুলো ছিল সেখানে। এবং তখন তার মনে পড়ে একদিন পেপারে এই আরিফ মোহাম্মদ খানের নামও তিনি পড়েছিলেন। তিনি কোনো একজন অ্যাকিউজড ব্যক্তি, অ্যাডভোকেট, যার বিরুদ্ধে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর অভিযোগ আছে। ওদিকে সেলিনা আহমেদ তার অফিসে এসে উপস্থিত। ইলা মিসিং, ইলার কোনো খোঁজ খবর নেই কোথাও। তিনি কান্না করছেন, ডক্টর আরাফাত তাকে বুঝ দিচ্ছেন। এদিকে থানায় জানানো হলো যে ইলা আহমেদ মিসিং। চারদিকে ইলাকে খুঁজছে সবাই,
কিন্তু দুনিয়ার কেউ কি জানে লীলার পরিণতি কি হয়েছে? ক্লিনিং ক্রু, যারা পরিষ্কার করার কাজে ওস্তাদ, তাদের হাতে ইলা নামে মানুষটি এতটাই পরিষ্কার হয়ে গিয়েছে যে এখন আর তার লাশের কোনো অংশ আর কেউ খুঁজে পাবে না। ইলা আহমেদ, কাগজের পাতায় তার পরিচয় একটাই থাকবে, মিসিং। ডক্টর আরাফাত সেলিনা আহমেদকে বোঝালেন যে হয়তো মেয়েকে আজ না হোক কাল না হোক পাবেন, খুঁজে পাবেন। কোথাও মেয়ে হারিয়ে যায়নি, পাগলাটে হয়ে কোথাও ছুটে গিয়েছে, পেয়ে যাবেন। আপনারা পুলিশকে জানান, পুলিশ খুঁজে বের করবে। সেলিনা আহমেদকে বুঝ দিলেন ডক্টর আরাফাত। ওইদিকে ডক্টর আরাফাতের দিকে তাকিয়ে দেখুন তো তারা ভাবছে যে সে এখন কি করবে। এদিকে সাত মাথার অজগর চায় ডক্টর আরাফাতকে খুন করতে, সে ইলাকে বাঁচাতে পারেনি। এখন তাকে ডক্টর আরাফাতকে বাঁচাতে হবে, কিন্তু কিভাবে সে ডক্টর আরাফাতকে সাবধান করবে? তার পক্ষে তো সম্ভব না যে সরাসরি তার সামনে এসে কথা বলার, তার পক্ষে তো সম্ভব না তাকে ইনডাইরেক্টলি মেসেজ দেওয়ার, তার পক্ষে সম্ভব না তার স্বপ্নে এসে তাকে ভয় দেখাবার। তাহলে দেখুন তো তার করবে কি? সেলিনা আহমেদ ডক্টর আরাফাতের চেম্বার থেকে বেরিয়ে গেলেন, আর সেদিনের মতো সব ধরনের রোগীকে দেখার পরে ডক্টর আরাফাত তার বাড়ি ফিরে এলেন। তিনি তার পরিবারের সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বেরিয়ে তার পরিবার যেখানে অবস্থান করছেন সেইখানে চলে যান এবং পরিবারের সাথে একটু ভালো সময় কাটিয়ে ডক্টর আরাফাত ফিরে আসেন তার বাড়িতে। রাত 1:48। হসপিটালের আইসিইউতে আরিফ মোহাম্মদ খান। কোনো এক কারণে তার শারীরিক অবস্থা এত বেশি খারাপ হলো যে রাত 9টার পরে তাকে আইসিইউতে শিফট করতে হয় ডক্টরদের, এবং সেইখানে সে ভেন্টিলেশনে ছিল। রাত 1:48 আরিফ মোহাম্মদ খানের চোখ খোলা যায়। চোখ খুলতেই সে তার চোখের সামনে দেখতে পায় ইলা আহমেদকে। ইলা আহমেদ যেন তার ভালোবাসার সাথীর জন্য উদ্গ্রীব হয়ে আছে, তাকে দেখার জন্য, তার সাথে কথা বলার জন্য। তার চেহারায় প্রচন্ড মায়া, প্রচন্ড কামনা। সে তার গালে হাত রেখে কথা বলছে, কেমন আছো তুমি? কি হয়েছে তোমার? তুমি কথা বলছো না কেন? তুমি কোথায় ছিলে সারাদিন? তোমার জন্য কত কিছু করেছি আমি। এই যে দেখো আমি হাতে মেহেদি লাগিয়েছি তোমার জন্য। এই মেহেদি তোমার জন্য লাগিয়েছি আমি আরিফ। যখন ইলা আহমেদ এই কথাটা বলল আরিফকে যে তার জন্য সে মেহেদি লাগিয়েছে তার হাতে, ওই সময় আরিফ মোহাম্মদ খান ইলার উদ্দেশ্যে বলল, আমি কোথায় আর তুমি কোথায় এখন? আর আমার সাথে এগুলো কি লাগানো আমার শরীর, আমার মুখে এটা কি? আর আমি তোমাকে কেন ঝাপসা দেখছি বারবার একটু পর পর? কেন একবার পরিষ্কার হয়ে আসে এবং আরেকবার পরিষ্কার হয়ে যায়, অপরিষ্কার হয়ে আসে সবকিছু, আবার পরিষ্কার হয়? ইলা আহমেদ তাকে বলল, তুমি হাসপাতালে, তুমি অসুস্থ, তুমি পাগলামি করছো। তোমাকে সুস্থ করার জন্যই তো এখানে এনেছি। ওই যে দেখো ডক্টর এসেছে তোমার সাথে কথা বলার জন্য। আরিফ মোহাম্মদ দেখতে পান সেই ব্যক্তিকে, আর সেই ব্যক্তি যে ডক্টর, সে আরিফ মোহাম্মদ খানের দিকে তাকিয়ে বলছিল, স্যার পানি দেন, স্যার পানি, স্যার পানি দেন। ওদিকে ইলা আহমেদ তাকে বলছিল, দেখো ডক্টর তোমাকে পানি দিতে বলছে, তুমি পানি দিতে পারবে ডক্টরকে? ওঠো
ডক্টরকে পানি দাও। স্যার, স্যার পানি দেন, পানি দেন স্যার, স্যার পানি দেন, নারে স্যার আমি আপনার গলা কাইটা স্যার, আপনার রক্ত খাইয়া স্যার ওই যে সুখ মিটামো স্যার। স্যার পানি দেন স্যার, পানি পানি দেন স্যার, পানি পানি দেন স্যার, পানি। ওদিকে আরিফ মোহাম্মদ খানের হার্টবিট বাড়তে লাগলো। ইলা আহমেদ তার একদম পাশে চলে এসেছে। যে ইলার চেহারা দেখে সে পাগল প্রায় হয়ে গিয়েছিল, সেই ইলার চেহারা রীতিমতো বদলে গেছে, যেন সে এক ভয়ঙ্কর প্রেতাত্মা। ওদিকে সেই ব্যক্তি যে পানি চাইছে, সে তার মুখ হাঁ করে এগিয়ে আসছে আরিফ মোহাম্মদ খানের গলার দিকে। ওদিকে চারপাশে মেশিনের শব্দ, অসংখ্য বিপ বিপ শব্দ, চারপাশ ঘোলা হয়ে আসছে, হার্টবিট বেড়ে যাচ্ছে। আরিফ মোহাম্মদ খান জ্ঞান হারালেন। ওদিকে 1:48 ডক্টর আরাফাতের আবারও ঘুম ভাঙল। ডক্টর আরাফাতের ঘুম ভাঙল এবার আচমকা কোনো কাচের জিনিস পড়ে ভেঙে যাওয়া শব্দে। ঘুম থেকে ওঠার পরে তিনি দেখতে পেলেন তার বিছানার কাছে রাখা টেবিলে গ্লাসটি নিচে পড়ে আছে এবং নিচে পড়ে ভেঙে গেছে। এটি একটু অড, নিচে পড়েই গ্লাস ভেঙে যাবে, এটা একটু অড। নিচ থেকে যখন সে স্বাভাবিকভাবেই তাকাতে যাবে অন্যদিকে, তখন আচমকা তার সামনে প্রকট হয় একটি মানুষ, একজন যুবক তার সামনে বসা, তার চোখে সুরমা দেওয়া, দেখতে অসম্ভব সুন্দর, যেন অন্ধকারে তার চেহারা উজ্জ্বল এবং তার চোখগুলো জ্বলজ্বল করছে। চমকে গিয়েছিলেন ডক্টর আরাফাত। সেই যুবক তাকে বলল, ডক্টর, আরিফ মোহাম্মদ খানকে হয় হত্যা করো, না হয় ওকে মুক্তি দাও, নইলে এই আততায়ীরা তোমাকে খুঁজে বের করে তোমাকে মেরে ফেলবে, এবং আফসোস অতি দ্রুত তোমার সন্তান এতিম হয়ে যাবে। এই খবরটি আমি তোমাকে দেওয়ার জন্য এসেছি। আমি কে আর আমি কিভাবে এখানে এসেছি তা বুঝে ওঠার ক্ষমতা তোমার নেই এখন ডক্টর আরাফাত। কিন্তু তুমি যদি চাও, অজানার সামনে যদি দাঁড়াতে চাও, তাহলে আরিফ মোহাম্মদ খানকে উদ্ধার করো। যদি আরিফ মোহাম্মদ খানকে তুমি উদ্ধার করতে পারো, তাহলে তোমার এবং তোমার পরিবারের উপরে থাকা বিপদ কেটে যাবে। আর যদি উদ্ধার না করতে পারো, তাহলে আরিফ মোহাম্মদ খানের মৃত্যুর পর তোমার মৃত্যুর ঘন্টা বেজে উঠবে। এরপর সে সুন্দর দেখতে যুবক একটা তুড়ি মারে এবং সে তুড়ির শব্দে মনে হলো যেন চারপাশের আলোটা নিভে গিয়ে আবার জ্বলে উঠেছে এবং ডক্টর আরাফাতের সামনে কেউই নেই।